সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঢাকা টু মাগুরার জার্নিতে আবারও ভিডিও দেওয়া শুরু করলাম। মাঝখানে বাইকের এআইটি ট্যাক্স এবং এআই মামলা নিয়ে কিছু পর্ব রিলিজ করেছি। এখন আমি মাগুরার উদ্দেশ্যের সেই পর্বটি আবারও কন্টিনিউ করছি। আপনারা দেখেছেন এর আগে আমি পদ্মা সেতু পাড়ি দিয়েছি, ভাঙা ফরিদপুর রাস্তা পাড়ি দিয়ে এখন আমি ফরিদপুরের দিকে ঢুকে গিয়েছি। ফরিদপুর পার হয়েই মাগুরাতে যাব। আজকের এই দিনটি প্রচণ্ড গরম ছিল। মাথার উপরে সূর্য একদম তার আগুনগুলো যেন ঢেলে দিচ্ছিল। এত গরম ছিল যে আমার মনে হচ্ছিল রাইডিং জ্যাকেটটি খুলেই আমি আমার রাইডটি কমপ্লিট করি। কিন্তু এই রাইডিং জ্যাকেটটি যথেষ্ট ব্রিদেবল হওয়ায় এবং মেশ ফ্যাব্রিক্স দিয়ে বেশিরভাগ অংশ তৈরি হওয়াতে আমি মোটামুটি অতটা গরমও ফিল করছিলাম না যতক্ষণ বাইক চলছিল, কারণ প্রচুর বাতাস ঢুকছিল। তবে যখনই বাইক থামছে তখনই কিন্তু আমার প্রচণ্ড গরম লাগছিল। গরমের কারণে আমি আমার রাইডিং গ্লাভসটি খুলে রেখেছি। ফরিদপুরের ভুবুকদিয়া বাজারের উপর দিয়ে যাচ্ছি। এই বাজারটির নাম হচ্ছে ভুবুকদিয়া। নামটি খুবই আনকমন। এরকম ফরিদপুরে আরও অনেক জায়গা রয়েছে যার নামগুলো খুবই আনকমন। এখন পর্যন্ত যতটুকু রাস্তায় পাড়ি দিয়েছি রাস্তা যথেষ্ট ভালো ছিল এবং তেমন একটা গাড়ির জ্যামও ছিল না। আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে যে আমি যখন এই ট্যুরটি কমপ্লিট করছিলাম তখন দেশে প্রচণ্ড পরিমাণে তেলের প্রাইসেস চলছিল। আমি আমার সাথে 2 লিটার এক্সট্রা তেল ক্যারি করেছিলাম, যদিও খুবই ভয়ে ছিলাম রাস্তায় চেকপোস্টে যদি এই 2 লিটার তেল ধরা পড়তো তাহলে কি না কি হয়ে যেত। তেল ক্রাইসিসের এই সময়ে বহু মানুষজনই তেল তাদের নিজস্ব বাসায় জমা করেছে বা মজুত করেছে, কিন্তু আমি একটুও তেল মজুত করিনি। শুধুমাত্র মাগুরাতে আসবো বলে আমি 2 দিন লাইনে থেকে তেল জমিয়েছিলাম এবং ফুল ট্যাঙ্কি তেল করেছি, সাথে শুধু 2 লিটার এক্সট্রা তেল নিয়েছি। কিন্তু দেখা যাচ্ছে যারা হাজার হাজার লিটার তেল মজুত করেছে তাদেরকে গভর্নমেন্ট কোনো কিছুই বলবে না। আর আমি যদি আল্লাহ না করুক এই 2 লিটার তেল নিয়ে ধরা পড়ি তাহলে দেখা যাবে আমাকে বিশিষ্ট তেল স্মাগলার হিসেবে বিভিন্ন নিউজ মিডিয়া তাদের সংবাদ প্রচার করবে। এমনও হতে পারে আমার নাম হয়ে যেতে পারে তেল মাফিয়া চিশতি বাতুতা। এখন 11:30টার মতো বাজে এবং আমার টার্গেট হচ্ছে 1:30 থেকে 2টোর মধ্যেই আমি আমার মাগুরার শ্বশুর বাড়িতে পৌঁছে যাওয়া। আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে। দুপুরের খাবারটি আমরা একসাথেই খাব। দর্শক, আমি এখন ফরিদপুরের মহিলা রোডের মধ্যে রয়েছি। এই জায়গাটির নাম হচ্ছে মহিলা রোড। খুবই আনকমন নাম, আমি জীবনে প্রথম শুনেছি। মহিলা রোড আছে কিন্তু পুরুষ রোড নেই কেন, এটাই আমার প্রশ্ন। মধ্য দুপুরের উত্তপ্ত রোদে রাস্তার পিচ সম্পূর্ণ গলে গিয়েছে, চাকা খুবই স্লিপ করছে এবং বাসগুলো খুবই অস্বাভাবিক গতি নিয়ে এগিয়ে আসছিল। আপনাদেরকে এই সমস্ত রোডে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ রাস্তার পিচ গলে টায়ারের গ্রিপ কিন্তু এখানে খুবই কম, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। এই ধরনের রাস্তাতে আপনারা খুবই সাবধানে রাইড করবেন এবং নিয়ন্ত্রিত গতিতে রাইড করবেন, তাহলেই দুর্ঘটনা এড়িয়ে চলতে পারবেন। মাগুরা যাওয়ার পথে
যতগুলো পেট্রোল পাম্পই দেখেছি সবগুলো পেট্রোল পাম্পই বন্ধ এবং কোনো পেট্রোল পাম্পেই কোনো সিরিয়ালও নেই এবং তারা তেলও দিচ্ছে না। প্রচণ্ড গরমে আমার খুবই পানি পিপাসা পেয়েছে। সামনে কোনো একটি দোকান থাকলে আমি একটি পানির বোতল কিনবো 1/2 লিটার এবং একটি ব্রেকও নিতে চাচ্ছিলাম। একটু চা খাওয়ারও প্রয়োজন রয়েছে। গরমে আমার আবার চা বিলাসিতার অভ্যাস রয়েছে। ফরিদপুরের একটি জায়গায় আমি একটি ছোট্ট ব্রেক নিয়ে একটা 1/2 লিটার পানি এবং চা বিস্কুট খেয়ে একটি ছোট্ট ব্রেক নিয়েছি। এখন যেই রাস্তাটি দিয়ে যাচ্ছি এই রাস্তাটির দুপাশেই যথেষ্ট উঁচু উঁচু গাছ হয়েছে। এই গাছগুলো রাস্তার মধ্যে ছায়া দিচ্ছে, যার ফলে প্রচণ্ড গরমেও এই রাস্তার পিচগুলো গলে যাচ্ছে না। হাইওয়ের দুই পাশে এই কারণেই বড় বড় গাছ দেওয়া প্রয়োজন। আরও কিছু কারণে গাছ দেওয়া প্রয়োজন, যেন দুর্ঘটনা হলে সেই দুর্ঘটনার ক্ষতি কম হয়। সেই কারণেই কিন্তু হাইওয়ের দুই পাশে গাছ লাগানো হয় বড় বড়। কিন্তু আমরা কিছু টাকা লাভের জন্য সেই গাছগুলো হরহামেশাই কেটে ফেলি। ফরিদপুরের এই অংশটুকু রাইড করতে আমার খুবই ভালো লাগছিল। তার কারণ হচ্ছে রাস্তার দুপাশের গাছ। আপনারা যদি যশোর ঝিনাইদহ রোডে কখনো রাইড করে থাকেন দেখবেন সেখানের গাছগুলো এইরকম বড় বড় এবং হাইওয়েতে তারা রাস্তার মধ্যে ছায়া দিয়ে রেখেছে। সেই আলো আঁধারির রাস্তায় বাইক রাইড করতে কিন্তু যথেষ্ট ভালো লাগে এবং সেখানের রাস্তাও যথেষ্ট পরিমাণে ভালো। আমি এখন ফরিদপুরের শেষ অংশে রয়েছি। আর কিছুক্ষণ পরেই আমি মাগুরাতে ঢুকে যাব। আমার যাত্রাটি খুব একটি দীর্ঘ হয়নি। আমি খুব ধীরে ধীরে চালিয়েও ঠিক সময় মতোই পৌঁছে যাচ্ছি, কারণ রাস্তায় তেমন একটা গাড়ি ঘোড়া নেই এবং জ্যামও নেই। আমি এর আগেও 3 থেকে 4 বার বাইক রাইড করেই মাগুরাতে এসেছি, কিন্তু এর আগের যতবার আমি মাগুরাতে এসেছি তখন আমি যমুনা সেতু হয়ে কুষ্টিয়া হয়ে তারপর এসেছিলাম, কারণ তখন পদ্মা সেতু দিয়ে বাইক চলাচল নিষিদ্ধ ছিল। আমি এটা নিয়ে দ্বিতীয়বার মাগুরাতে আসছি পদ্মা সেতু দিয়ে। প্রথমবার যখন আমি পদ্মা সেতু দিয়ে মাগুরাতে এসেছিলাম তখন আমার সাথে ভিডিও ক্যামেরা আমি নেইনি এবং সেই ভিডিও করতে পারিনি। কথা বলতে বলতেই চলে এসেছি মাগুরার কামারখালী ব্রিজের কাছাকাছি। এখন আমি এই ব্রিজের টোল দিয়েই কামারখালী ব্রিজে উঠব। কামারখালী ব্রিজে টোল দিয়ে এখন আমি কামারখালী ব্রিজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই ব্রিজটাতে আমি আমার স্ত্রীকে নিয়ে প্রায়ই ঘুরতে আসি যখন আমি মাগুরাতে আসি। কামারখালী ব্রিজটি নবগঙ্গা নদীর উপরে নির্মিত হয়েছে। এই নবগঙ্গা নদী পদ্মা নদীর একটি শাখা নদী। আপনি ইচ্ছে করলে একটি নৌকা ভাড়া নিয়েও এই নবগঙ্গা নদী হয়ে আপনি কুষ্টিয়াতে পৌঁছে যেতে পারবেন। আমরা কামারখালী ব্রিজের একদম শেষ মাথায় এসে পড়েছি। ব্রিজের এখানে প্রায়শই হাইওয়ে পুলিশ থাকে, কিন্তু আজ দেখতে পাচ্ছি না। এই হাইওয়ে পুলিশেরা মোটরসাইকেল চালকদেরকে দেখলেই তাদের পথরোধ করে এবং কাগজপত্র দেখে তাদের দায়িত্ব পালন করে। অনেক সময় ওভার স্পিডিং করলে এখানে মামলার সম্মুখীন হতে হয়। আমি মাগুরার শহরের কাছাকাছি এসে পড়েছি। মাগুরার মেইন শহরটির নাম হচ্ছে ভায়নার মোড়। সেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মিষ্টির দোকান রয়েছে। সাকিব আল হাসানের জেলা মাগুরা। মাগুরা জেলা কিন্তু আরেকটি কারণে বিখ্যাত। এখানে আপনি অনেক লিচু বাগান দেখতে পাবেন। মাগুরার প্রায় প্রতিটি ঘরে ঘরেই লিচু বাগান রয়েছে। এখন আমি মাগুরা শহরের উপর দিয়ে চলে যাচ্ছি আমার গন্তব্য ইছাকাদা বাজারের এই দিকে।
ইছাকাদা বাজারেই আপনি প্রচুর পরিমাণে লিচুর বাগান দেখতে পাবেন। এই সেই ইছাকাদা বাজার, দেখুন কত বড় বড় গাছ এখানে রয়েছে। এই গাছগুলোর কিন্তু অনেক বয়স হয়েছে এবং এগুলো অনেক যুগের সাক্ষী, ইতিহাসের সাক্ষী, কালের সাক্ষী। আমি এখন এই ইছাকাদা বাজার দিয়েই চলে যাব মোহাম্মদপুর, আমার শ্বশুরবাড়ি। আশ্চর্যের বিষয় হচ্ছে গিয়ে আমি ঢাকাতে যে এলাকায় থাকি সেটাও কিন্তু মোহাম্মদপুর। সো বলতে গেলে আমি বলতেই পারি যে মোহাম্মদপুর টু মোহাম্মদপুর আমি রাইড করেছি। আমার হাতের ডান পাশে এবং বাম পাশে আপনারা যেই বাগান দেখতে পাচ্ছেন, এখানে প্রায়শই লিচু গাছ দেখতে পাবেন। যখন লিচুর সিজনে আসবেন তখন এই গাছ ভর্তি লিচুই দেখতে পাবেন। এখানের প্রত্যেকটা বাড়িতেই লিচু বাগান রয়েছে। আমিও একদম শ্বশুরবাড়ির কাছাকাছি এসে পড়েছি। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আরও একটি পর্বে।